মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন। কিভাবে ধর্ষণ করেছেন, কি করেছেন সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন। গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয়। প্রেক্ষাপটটা আর একটু পেছনে। মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি, তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা। তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন। তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলখানায় গিয়েছেন। এই যে মামলাটা হলো, জেলখানায় গেলে আমরা কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই, তিনি জেলে চলে গিয়েছেন। এর আগেও 25 তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন, খুন হয়েছেন, হদিস নাই। মেজর জিয়া, যিনি প্রচণ্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার, খবর নাই কোথায় আছেন। এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন। আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি, কোনো খবর নাই। মনে হয় যেন তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই, এরকম একটা ভাব নিয়ে বসে আছেন। তো এই লেভেলের অনেক অফিসারকে তারা এই বলির পাঠা বানিয়েছেন। এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছুতে জানেন, যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই, টাকা পয়সা তো কামাইতে পারে নাই, তিনার নুনান্তে পান্তা ফুরনো অবস্থা। ঢাকা শহরে ছিল, যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে, পরিবার নিয়ে ছিল, বাচ্চা ছিল। তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ। তাকে থ্রেট করা হয়, আলটিমেটাম দেওয়া হয় যে 25 দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে। তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে, কি করবে? একজন আসেন তার কাছে, একজন ত্রাণকর্তা হয়ে, যে তোমার কিচ্ছু হবে না, তুমি আমার এলাকার বোন, তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না, সরাতে পারবে না। তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা। এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন, সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানায় দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, নানান ধরনের সুযোগ সুবিধা। ভাই হিসাবে এসছেন বোনের কাছে। কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেছেন। কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন, কি নিয়ে আছেন, কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন, বাজার টাজার করেছে। ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে, খাওয়া দাওয়া করছে কিনা, কুরবানির মাংস টাংস খেলো কিনা, এটা বলে রান্না টান্না হয়েছে কিনা, বাসায় বোন ঠিক আছো কিনা, হ্যাঁ জি ভাই ঠিক আছি, দাও খাবার দাও, কী রান্না করছো দেখি। খেতে বসছে, খেতে বসার পরে গরুর মাংস টাংস দিয়েছে। তারপরে কোথায় থাকো, কোথাও আমার বোনটা কই থাকে, ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা। ঘরের ভিতরে ঢুকেছে, মেহমান ঢুকেছে, ভাই তো ভেতরে, তার সাথে সাথে বোনও ঢুকেছে, এই তো এই রুম আমার বাড়ি, এই আর কি। হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে, এবং ঠিক মাঝামাঝি একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে। মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে। ওই মেয়ে যখন এসে দরজা খুলে, তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায়। পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব। তো আসার পরে, এই ঘটনার পরে সে গিয়ে প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা তিনি পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন, আমাকে মাপ করে দাও, আমি কান্না করছি, আমার খুব খারাপ লেগেছে, আমাকে শয়তান ধরে তারপরে এটা করিয়েছে, আমি এটার জন্য মাপ চাই। এখন আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি। এর মাঝখানে ওই মহিলা ধর্ষণের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন, সেনাপ্রধানকে জানাবেন, বাইরে জানাবেন, এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না, তার ব্যাপারে নালিশ করবেন। তো তিনি যখন বললেন যে দেখো, তোমার স্বামী তো আসলে যে মামলা হয়েছে, উনি তো বের হইতে পারবে না, তুমি একটা বাচ্চা নিয়ে আছো, আমার স্ত্রী নাই, এবং আমার স্ত্রীও মারা গিয়েছেন, এই বলে টলে তারপরে তাকে আস্তে আস্তে বুঝাইতে তারপরে তাকে রাজি করাইলে তো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে তাকে ভোগ করলো। ভোগ করতে হঠাৎ করে কয়েকদিন পরে, সপ্তাহ দেড়েক পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আপনার তাদের একটা কনভারসেশন আছে,
এই নায়ক আবার এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার এই যে কয়দিন বিয়ে করার পরে যা যা এর মাঝখানে সে ওই নারীর ভেতরে তো মানে ওইভাবে প্রেম টেম কাজ করতেছে না, কারণ তার হাজব্যান্ড জেলে, একটা পর্যায়ে এসে তার হাজব্যান্ডকে রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় এই কারণে আরেকজনের কাছে এসছে, সে তো প্রেমের মুডে নাই। যাই হোক, সে তার সাথে মোটামুটি সংসার করছে, যে আর্থিকভাবে অন্তত সচ্ছল থাকার জন্য সে সেটা করেছে। তার উপর আবার আরেকটা ঘটনা ঘটেছে ঈদের রাতে, এগুলো নিয়ে আছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠিয়েছেন, যেই ছবিগুলো আপনারা এখন দেখছেন। এই ছবিগুলো নায়ক আশরাফুজ্জামান আশা তিনি তাকে পাঠিয়েছেন, সিডিউস করার চেষ্টা করতেন, এবং অসংখ্য আপনার স্ক্রিনশট, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা, কনভারসেশন, যে জিনিসগুলো আছে সেগুলো। এই কদিনের ভিতরে তিনি আবার প্রেগনেন্ট হন। আপনারা এখন যেই নথিটা দেখছেন এটা হচ্ছে সিএমএইচের, তিনি যে গর্ভবতী এইটার পেপার। এই পেপারে তিনার এই কাগজটাও এটা আমরা পেয়েছি হাতে। যে কাগজটা আপনারা দেখছেন এটা হচ্ছে সিএমএইচের তিনি যে প্রেগনেন্ট হয়েছেন সেটার কাগজ। এবং এইটা যখন তিনি জানানোর পরে তাকে করা হয়, তাকে মারধর করা হয়। এই আশরাফুজ্জামান আশা, তার স্ত্রী, তার বোন এবং সাথে আরও কয়েকজন এসে এনার নাম হচ্ছে ময়ূর সোনাক্ষীর বাসায় আসেন, এসে তারপরে তাকে মারধর করেন, তার মেয়েকেও মারধর করেন। মারধর করে তাকে গর্ভপাত ঘটান। এই যে গর্ভপাত ঘটিয়েছেন এইটার পরে তাদের সাথে দেখা হয় এবং উনি এই ভদ্রমহিলা কিছু রেকর্ড নেন, তাদের সাথে যে কনভারসেশন হয়েছে এই কনভারসেশনটা শুনলে তারপরে বুঝতে পারবেন যে এই ব্রিগেডিয়ার কত বড় মাপের একটা লম্পট এবং বদমাইশ, এবং কোনো মানে ঢং কোনো কিছু না, মানে এমনিতেই বলে দিচ্ছেন অনর্গল তিনি, করেছি, বিয়ে করি না, করেছি, ছেড়ে দিয়েছি, ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি, এই টাইপের। আমি সেই অডিওটা একটু আপনারা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে সে কত বড় মাপের বদমাইশ। কি করবেন? নামও অনেক রাতে রেখেছি। নামবো না তো, আমি কনভিন্স না হওয়া পর্যন্ত করবো না তো। আমি তো ধৈর্য ধারণ করে এতদিন ছিলাম, তো ধৈর্য ধারণ করার রেজাল্টে এটা হতে পারে না তো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, ভালো আমি যেটা করছি ভালো করছি। কি করছেন বললেন, সেটা কি ভালো করছেন আর কি করছেন? তোমাকে আর কি দেখতে তো বিয়ে করছি, তারপরে এরপরে যে করতেছি পেতে শেষ আর কি। তাহলে বিয়ে করছেন তো? এই জন্য বিয়ে করছি। আর ডিভোর্সটা টেসের জন্য ডিভোর্স দিয়েছি। বিয়েটা কি ছেলে খেলা হয়েছে? হ্যাঁ, বিয়েটা ছেলে খেলা ছিল। আপনি কি আমি এটা অবশ্যই ছেলে খেলা না, কেন একটা সাক্ষী ডাকি রেখে বিয়ে করছি না। তারপরে কি মানে এটা হালাল করছেন? হ্যাঁ আমরা করছি তো, মানে 7 তারিখে হালাল করে নিলেন। হ্যাঁ এই জন্য আমাকে বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ের আগে কাজ কি পাওয়া যাবে? ও, এই জন্য হালাল করে নিয়ে খাওয়া দাওয়া শেষ এবং ছেড়ে দিচ্ছেন। কার ফোন দেখতেছ? কারটা দেখতেছেন? কি দেখতেছেন? কি দেখতেছি? কি দেখতেছি? তাহলে এতদিন আমার সাথে নাটক করছেন কেন? তা কি করছেন? বিয়ে করছি, বিয়ে করে বউর সাথে যা করে সেটা করছি। বিয়ে করে বসে যাচ্ছে যা করে মানে দেখছি, মানে কি করছেন? শুধু তো শরীরটারে ভোগ করছেন, কি করছেন? এই তো শরীরটা ভোগ করা, তো ভোগ করা কেন? বিয়ে করলে শরীর স্ত্রীর শরীরকে ভোগ করা হয় না? বিয়ে করলে কি স্ত্রীর শরীর ভোগ করা হয়? অবশ্যই করছেন। না না, বাকি কি করছেন? বাকি কি করছেন? বাকি কোনটা করছেন? বাকিতে অনেকেই অনেক কিছু করতে পারে না, আমিও পাই নাই। কে ফিনিশ? বাকি যা করতে হয় কি, মেনটেনেন্সের কথা বলতেছো, ভরণ পোষণের কথা বলতেছো, সাংসারিক খাবার দেওয়ার কথা বলতেছো, সাপোর্ট দেওয়ার কথা বলতেছো, কোনটা তো সামাজিক পদমর্যাদা দেওয়ার কথা বলতেছো। কোনটা করছেন? ভয় নাই, ভয় নাই, ভয় নাই। 3 মাস 10 দিনও হয় নাই। বিয়ের 3 মাস হয় নাই। বিয়েরও হয় নাই, বিয়েরও অনেক কিছু হয় নাই, সেটাও অনেক কিছু করেন নাই, সেটাও অনেক কিছু করেন নাই আমার সাথে। কেন করলেন? কেন করলাম? খেলা করছি, খেলা হবে কেন? তো কি
করছি, তোমার সঙ্গে আমার বনিবনা হয় নাই, কি বলবো না ব্যবহার সবকিছু মিলায় হয় নাই বনিবনা। আমাকেও তোমার পছন্দ হয় নাই, অনেক সমস্যা, অনেক কিছু দায়িত্ব পালন করতে পারি। তাহলে আমি যখন আপনাকে বলছি যে আপনার সাথে এরকম কাগজ সরাসরি না করে আপনি আমাকে ডাইরেক্ট বলে, তখন কেন বলছেন যে না এগুলো কোনো কিছু না, আমার তো ময়ূরের সাথে সংসার করতে হবে, কেন বলছেন? মনে করছেন মনে করছিলাম বলছেন, তো পেছন দিকতে চুরি করলেন কেন ডিভোর্স দিয়ে অবস্থা করে আপনি নাটক সাজালেন কেন? হয়েছে দেখেই তো ডিভোর্সের কি পরিস্থিতি হচ্ছে না, কি তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট না, ভরণ পোষণ দিতে পারতেছে না, সময় দিতে পারছে না, পদমর্যাদা দিতে পারতেছে না, এটা নিয়ে নানান সময় তোমার সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, তুমিও সাফার করতেছো, আমিও সাফার করতেছি, দুইজনে মিলে সাফার করতেছে, এই জন্য প্রেগন্যান্সিটা তো প্রমাণ করার সাপেক্ষ, মানে প্রমাণ করতে কি করতে হবে? প্রমাণ কিসের প্রমাণ? প্রেগনেন্সি প্রমাণ করতে হবে তো। আচ্ছা, এখন প্রমাণ চলে আসছে, সিএমএস থেকে ভুল বলে দিছে। ও মা, আমি কি কখনো দেখছি? তবে আসেননি কেন? দেখনি কেন? সিএমএস পর্যন্ত নিয়ে গেছি, আপনি আসেননি কেন পর্যন্ত? জাননি কেন? হ্যাঁ, তো চলো আমরা দেখি তোমার প্রেগনেন্সি কতটুকু ঠিক আছে। দেখেন কত বড় লম্পট হইলে তারপরে এগুলি করা যায়। এখন তিনার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে সেনাপ্রধান তারে বাঁচাবে এই জন্য। আচ্ছা, এবার মূল বিষয়টা বলে, আমি চেয়েছিলাম যে এটা সেনাবাহিনীর বিষয়, যেহেতু হয়তো আমি এই আশারে ফোন করতাম যে ভাই এটা আপনি এই মহিলাকে যা ক্ষতি করেছেন, মহিলার তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল, এই কারণে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে, হয় তাকে স্ত্রীর মর্যাদা দেন অথবা তাকে এমন একটা কিছু করে দেন যাতে এই নারীটা সারা জীবন ভালোভাবে থাকতে পারে, তার বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না পায়। আমার সাথে এই মহিলা যেদিন কথা বলেন, এই মহিলা কথা বলার পরে আমি বিষয়টা সেনাবাহিনীকে জানাই, সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে তিনি আইএসপিআরে আছেন। আমি আইএসপিআরকে বলি যে দেখেন ভাই, আপনি এই বিষয়টা তাকে আমি একটা টেক্সট করি, তারপরে তাকে পুরো বিষয়টা বললাম ডিটেল। সে আমাকে বলে যে আপনি এটা লিখিত দেন, কি বলতেছেন আমাকে একটু ডিটেল বলেন। আমি তাকে ডিটেল সেটা পাঠালাম। পাঠানোর পরে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি, সেটা আপনারা দেখবেন রাতে, ঠিক আগের দিন রাতে আমার সাথে তার কথা হয়, না একদিন আগে, অর্থাৎ 2 দিন আগের রাতে কথা হয়। রাতে যখন কথা হয়, কথা বলে তিনি ঘুমিয়েছেন, সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন, খুব শরীর কাঁপছে, মানে গলা টলা কেঁপে তারপরে কথা বলছে, ভাই আমাকে মেরে ফেলবে, আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে। কি হয়েছে? সেনাবাহিনীর লোকজন উঠে আসলেন, একজন মেজর ভদ্রমহিলার নাম সম্ভবত ফারিয়া, আরেকজন সাথে আরেকজন মেজর পুরুষ ছিলেন, আরও কিছু সেনাবাহিনীর লোকজন উপরে উঠেছেন, তার ঘরের ভেতরে 2-3 জন ঢুকে তারপরে তার সাথে কথা বলছেন। কি কথা হয়েছে, তাদের কি দাবি, আমার সাথে কথা বলার কারণে তাদের সেনাবাহিনীর কত ক্ষতি হয়ে গিয়েছে, আপনারা একটু ওই ভদ্রমহিলা মেজর যিনি ছিলেন তার বক্তব্য শোনেন। ইস্যুটা আসলে যিনি যেহেতু সিভিল জেলে আছেন, এটা কিন্তু এমন না যে বলতে চাচ্ছি যে উনি যেটা বলে আপনি যেটা বলছেন যে সম্মানহানি করেছেন, ব্যাপারটা একমত, যেটা এখন দিকে রাখছিলেন, বাট সেটা হচ্ছে যে জানতো না, এটা কিন্তু সিভিল জেলে যায়, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে ডগ ইয়ে থেকে তার কোর্সমেন্ট আছে, কিন্তু সারা আর্মিতে সবাই জানে, সেটা নাই জানা থাকে। কিন্তু আর্মির বিষয়টা কিন্তু আর্মিতে একটা পিছনে ঘটনা ঘটলে সিভিল দেখো এটা না ভাই যে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে যে পানিশমেন্ট পাচ্ছে, এটা না হয় অনেক সময় বাইরে যায়, বাট একজন সিভিল জেল মনির স্যার বা যারা মানে বাইরে সিভিল জেলে যারা গেছে, ইস্যুটা কিন্তু জানাজানি হয়। আমি আপনাদের কথাটাকে বুঝেন, জানাজানি হয়। আমার তো কেউ নেই, সেখান থেকে সে লোক ডেকে এনে মানুষকে জানানো দরকার নেই, সেটাই বলতেছি। আমি সেটাই বলতেছি, সে লোক ডেকে এনে ভয় দেখায় এনে এবং সবাইকে ডেকে এনে সেটা করলো কেন? আমার কথাটা হচ্ছে এটাই, সে ডেকে এনে করার সাহসটা পাইল কোথায়? তবে এখানে যেই কাজটার কথা আপনি বলছেন, যে এলিগেশনটা বলছেন, এটা একজন ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে আপনি বলতেছেন, এবং আপনিও একজন ইন্ডিভিজুয়াল। একটা ইনসিডেন্ট হচ্ছে, একটা না অনেকগুলো, অনেক ধরনের হয়ে গেছে আপনাদের দুটো ইন্ডিভিজুয়ালের মাধ্যমে মধ্যে অনেক ধরনের ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, বিষয়টা এরকম। এখন উনি জানাচ্ছেন লোকদের, এটা একটা জিনিস, এটা একটা পার্সোনাল ইমেজ নষ্ট হয়েছে, আপনার ইমেজ নষ্ট হয়েছে, আপনি যেটা বলছেন। তো আপনি যে কাজটা করছেন, এই ইস্যুটা আপনি বাইরে এমন একজনকে জানাইছেন যেটার জন্য পুরো আর্মির ইমেজ
এফেক্টেড। এটা কি ঠিক বললো? মানে আমরা একই সাথে কষ্ট পেয়েছি প্লাস আমরা এটা পছন্দ করি নাই, জিনিসটা ভালো লাগে নাই আমাদের, এটা আর কি। মানে আপনার পার্সোনাল ইমেজের জন্য আপনি দেখেন কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। পুরো আর্মির ইস্যুটা তাহলে কি হবে? একজন মানুষের জন্য পুরো আর্মিকে এইভাবে কি আমরা প্রশমিত করবো? করা উচিত? আপনি 24 বছর আর্মিতে, আর্মির সব বেনিফিট আমরা পাচ্ছি না ভাবে। আমরাও আর্মিকে দিচ্ছি, বাট এর চেয়ে আরো 10 গুণ আর্মি আমাদেরকে দিচ্ছে, সম্মান বলেন সবকিছু, সিকিউরিটি। ক্যান্টনমেন্টের মতো জায়গা বাংলাদেশের কোথাও আছে যে এতটা সিকিউরিটি? মানে এটাই বলছি যে আপনি আপনার নিজের সম্মানের জন্য আপনি এতটা অ্যাগ্রেসিভ হয়েছেন, আর আপনি এমন একজনকে জানাইছেন ইস্যুটা যে পুরো আর্মির সম্মান প্রশ্নবিদ্ধ। এই জিনিসটা আমরা কষ্ট পেয়েছি এবং আমাদের ভালো লাগে না, আমরা ভালোভাবে নেই না। এটা জাস্ট এই মেসেজটা, এইটাই বোঝাতে আসছিলাম। আমি বুঝতে পারছি এইটা আর কি। মানে যাই হোক, আর উনি প্রসিডিওর আপনারা ফলো করেন, হয়তো স্যারের কমে আসবে, মকুব করে দিবেন স্যার, এটা তো আছে। তো এই জিনিস বিবেচনায় নিয়ে একটু এমন কোনো ফার্দার স্টেপ নিয়েন না যেন মানে আপনিও বিপদে পড়েন, মানে সবকিছু একটা ছেড়াবেড়া লেগে যায়। এই ইস্যুগুলো একটু মাথায় রাখেন। এই যে ভদ্র মহিলা কথা বলেছেন, আপা আসলেই সম্মান চান? সম্মান চাইলে আগে ওই আশার বাসায় যান, আশার বাসায় যায় ওরে বলেন যে তুই একটা আমার মেজরের স্ত্রীরা তুই ধর্ষণ করলি কেন? আপনি মহিলা না, আপনার খারাপ লাগে নাই? এগুলির বিচার করেন। ন্যায্য বিচার যদি করতে না পারেন তাহলে আপনাদের মান সম্মান থাকবে না। এইভাবে মানুষ এখন মুড়ি মুরকি হয়ে গেছেন আপনারা। আমি সাংবাদিকতা করেছি বাংলাদেশ বহু বছর। আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি যতগুলো ঘটনাতে সেনাবাহিনীর সম্পৃক্ততা পেয়েছি, আপনাদের কথা বলা এটা খুব স্পর্শকাতর একটা জায়গা হিসেবেই দেখা হইতো।